অস্ত্র নামবে না, ময়দান ছাড়ব না, ইসরায়েলকে নরক দেখানোর শপথ হিজবুল্লাহর। যুদ্ধের আগুন এখনো নেভেনি, বারুদের গন্ধ এখনো বাতাসে, আর সেই আগুনে ঘি ঢেলে মঞ্চে এলেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। গলায় হুঙ্কার, চোখে দৃঢ়তা, হাতে 5 দফার তলোয়ার। সোজা কথা, সাফ জবাব। লড়াইয়ের ময়দান ছাড়ব না, হাতের অস্ত্র নামবে না। এক বাক্যে পুরো দুনিয়াকে বার্তা দিয়ে দিলেন কাশেম। ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য হিজবুল্লাহ প্রস্তুত। শুধু প্রস্তুতি নয়, শপথ নিয়েছেন তেল আবিবকে নরক বানিয়ে ছাড়বেন। কথাটা মুখের কথা নয়, হুমকির আড়ালে লুকিয়ে আছে বছরের পর বছরের ক্ষোভ, রক্ত আর ধ্বংসস্তূপের হিসাব। 5 দফা শর্ত নয়, আলটিমেটাম। কাশেম শুধু হুমকিতেই থামেননি, লেবানন সরকারের সামনে রেখেছেন 5 দফার একটি রূপরেখা, যা পড়লে স্পষ্ট হয় এটা সমঝোতার প্রস্তাব নয়, এটা শর্তের ফরমান। প্রথমত, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে, লেবাননের সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে হবে, কোনো আপোষ নেই, কোনো ছাড় নেই। দ্বিতীয়ত, ইসরায়েল যে লেবাননের ভূখণ্ড গ্রাস করে বসে আছে, সেখান থেকে ইহুদি সেনাকে পা গুটিয়ে সরে যেতে হবে, অধিকৃত মাটি ফিরিয়ে দিতে হবে। তৃতীয়ত, বন্দীদের মুক্তি, যাদের ধরে নিয়ে গেছে তাদের ফিরিয়ে দিতে হবে। চতুর্থত, দক্ষিণ লেবাননে যে লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছেন তাদের ঘরে ফেরানো নিশ্চিত করতে হবে, শুধু ফেরানো নয়, পুনর্বাসনও। আর পঞ্চমত, এবং এটাই সবচেয়ে ধারালো শর্ত, হিজবুল্লাহর অস্ত্র ও সামরিক বিষয় নিয়ে বাইরের কেউ টু শব্দ করতে পারবে না। কাশেম সাফ বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী এবং অস্ত্র-শস্ত্র সম্পূর্ণ লেবাননের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে কোনো সমঝোতা হবে না। এতদিন ধরে পশ্চিমা দুনিয়া, আমেরিকা, এমনকি আরব বিশ্বের একটি অংশ চাইছিল হিজবুল্লাহ নিরস্ত্র হোক, তাদের অস্ত্র জমা দিক, লেবানন সেনাবাহিনীর ছাতার তলায় আসুক। কাশেম সেই দাবিকে এক কথায় ধুলোয় মিশিয়ে দিলেন। লেবাননের অস্ত্রশস্ত্র এবং সামরিক বিষয়বস্তু নিয়ে বাইরের কারো কোনো কথা বলার অধিকার নেই। বক্তব্যটা যতটা লেবানন সরকারের উদ্দেশ্যে, ততটাই বাইরের শক্তিগুলোর উদ্দেশ্যে। আমেরিকা শুনুক, ইউরোপ শুনুক, উপসাগরীয় দেশগুলো শুনুক, হিজবুল্লাহর ঘরের ব্যাপারে নাক গলানো চলবে না। তবে একটা দরজা সামান্য খোলা রেখেছেন কাশেম। বলেছেন, লেবানন সরকার যদি 5 দফা মেনে নেয়, তাহলে অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়েও আলোচনার কথা ভাবা যাবে, কিন্তু সেই ভাবার পথ পার হতে হলে আগে 5 দফার পাহাড় টপকাতে হবে। ইসরায়েলের সঙ্গে আলোচনা প্রশ্নই ওঠে না। আল জাজিরার প্রতিবেদন বলছে, কাশেম একটি বিষয়ে কোনো ধোঁয়াশা রাখেননি। ইসরায়েলের সঙ্গে আলোচনা টেবিলে তিনি বসবেন না, কখনো না। এই অবস্থানটা নতুন না, কিন্তু এই মুহূর্তে এভাবে বলাটার আলাদা ওজন আছে, কারণ কূটনৈতিক চাপ এখন তুঙ্গে। আন্তর্জাতিক মহল চাইছে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হোক, চাইছে হিজবুল্লাহ একটু নমনীয় হোক। কাশেম সেই চাওয়াকে সরাসরি নাকচ করলে ইসরায়েল তাদের কাছে শত্রু, আলোচনার অংশীদার নয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসছে, আর পর্দার আড়ালে চলতে থাকা ঘটনাবলী বলছে পরিস্থিতি যে কোনো মুহূর্তে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালীতে ইরানকে চাপে রাখতে ব্যস্ত, তখন তেহরান গোপনে তাদের বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র শক্তিকে পুনর্গঠিত করে রীতিমতো চমক দেখিয়েছে। ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধূলিসাৎ হয়েছে। ওয়াশিংটনের এমন দাবি এখন আকাশ কুসুম কল্পনা বলেই মনে হচ্ছে। মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ যখন বুক চিতিয়ে বলেছিলেন যে যৌথ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভস্মীভূত হয়েছে, তখন তা ছিল অনেকটা হাড়ির খবর না জেনেই তড়িঘড়ি করা ঘোষণা। কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও লঞ্চারের প্রায় 60 থেকে 70% অক্ষত রয়েছে। মাটির গভীরে তৈরি তাদের তথাকথিত মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলোর মূল দর্শনী হল প্রথম আঘাত হজম করে ক্ষেপণাস্ত্র ঘুরে বেরিয়ে আসা এবং পুনরায় পাল্টা আক্রমণ চালানো। আর ইরান ঠিক সেই কাজটিই করছে। যুদ্ধের ভয়াবহতা থেকে বেঁচে যাওয়া এই অস্ত্র ভাণ্ডার এখন তেহরানের হাতে তুরুপের তাস। এদিকে হরমুজ প্রণালীতে চলছে সাপে নেউলে লড়াই। একদিকে মার্কিন নৌ অবরোধ, অন্যদিকে ইরান কর্তৃক প্রণালী বন্ধের হুমকি। এই পরিস্থিতি যেন ইট মারলে পাটকেল খেতে হয় প্রবাদকে নতুন করে জীবন্ত করে তুলেছে। ইরানি বন্দরে পণ্য চলাচলে বাঁধার জবাবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, যদি অবরোধ না তোলা হয় তবে এই জলপথের চাবিকাঠি তারাই নিয়ন্ত্রণ করবে। সম্প্রতি ভারতীয় পতাকাবাহী জাহাজ ও তেল ট্যাঙ্কারের হামলার ঘটনা সেই উত্তপ্ত বারুদের স্তূপে যেন নতুন করে আগুন জ্বেলে দিয়েছে। ওয়াশিংটন একদিকে আলোচনার টেবিল সাজাচ্ছে, অন্যদিকে পরিস্থিতির অবনতির প্রস্তুতি হিসেবে ট্রাম্প 18 এপ্রিল হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উচ্চ পর্যায়ের বৈঠক সেরে ফেলেছেন। বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ কূটনৈতিক তৎপরতা নয়, বরং ভস্যে ঘি ঢালার মতো অকার্যকর আলোচনার চেয়েও বেশি কিছু।
ইরানের বক্তব্য একেবারে সোজা সাপটা। মার্কিন সর্বোচ্চ চাপ দাবি তারা কোনোভাবেই মেনে নেবে না। ট্রাম্পের হুঙ্কার, যদি ঐক্যমত্য না হয় তবে ফের বোমা বর্ষণ শুরু হবে। কিন্তু এই দাবার বোর্ডে ইরান নড়ছে খুব সাবধানে। তারা তাদের অবশিষ্ট ড্রোন ও ক্ষেপণাস্ত্র ক্ষমতাকে ব্যবহার করে বিশ্ববাজারে জ্বালানি ও সারের দাম বাড়িয়ে এক অদৃশ্য অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন ও তেহরান এখন একে অপরের স্নায়ু পরীক্ষার খেলায় মগ্ন। একটি পক্ষ ভাবছে বল প্রয়োগে ইরানকে নতি স্বীকার করানো যাবে, অন্য পক্ষ মনে করছে তাদের মাটির নিচের দুর্গ থেকে বেরিয়ে আসার সক্ষমতা এখনো অপ্রতিদ্বন্দ্বী। দুই পক্ষের এই রণহুঙ্কারে সাধারণ বিশ্ব এখন কেবলই আতঙ্কিত। শান্তি আলোচনা টেবিল যে তাসের ঘরের মতো ভেঙে পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে তাতে কোনো সন্দেহ নেই। মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির পায়রা উড়বে নাকি ফের শুরু হবে ধ্বংসের তাণ্ডব। তবে বর্তমান পরিস্থিতি বলছে যা রটে তার কিছুটা বটে, অর্থাৎ বড় কোনো সংঘাতের আশঙ্কা কেবল সময়ের অপেক্ষা। বিশ্ব রাজনীতির বর্তমান রণক্ষেত্রে যখন সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালন তুঙ্গে, ঠিক তখনই সার্বভৌমত্ব আর শান্তির অকুণ্ঠ প্রহরী হিসেবে বুক চিতিয়ে দাঁড়িয়েছে ইরান ও চীন। হরমুজ প্রণালী থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর, সবখানেই আমেরিকার একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে এই দুই দেশ যেন ন্যায়ের এক অদম্য দুর্গ গড়ে তুলেছে। পশ্চিমা গণমাধ্যম যখন অপপ্রচারে লিপ্ত, তখন ইরান ও চীন তাদের সাহসী পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা কোনো পরাশক্তির রাবার স্ট্যাম্প নয়। হরমুজ প্রণালীতে আমেরিকার জোরপূর্বক হস্তক্ষেপকে ইরান যেভাবে মোকাবিলা করছে তা যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মার্কিন নৌবাহিনীর জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের বিশ্বের পুলিশ মনে করলেও ইরান স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে নিজেদের জলসীমার নিরাপত্তা রক্ষা করা তাদের আইনি ও নৈতিক অধিকার। ইরান কেবল নিজের ভূখণ্ড নয়, বরং আন্তর্জাতিক আইন রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। আমেরিকার তথাকথিত শান্তি আলোচনার আড়ালে যে প্রতারণা তা ইরান শুরু থেকেই ধরে ফেলেছে। তাই যখনই আমেরিকা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে, ইরান তখনই গর্জে ওঠে। এটি তাদের পরাজয় নয়, বরং নিজের অস্তিত্ব রক্ষার এক অবিচল অঙ্গীকার। অন্যদিকে চীন বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছে এক শান্তিবাদী ও দূরদর্শী শক্তি হিসেবে। প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যপ্রাচ্য বিষয়ক 4 দফা প্রস্তাব কেবল কথার ফুলঝুরি নয়, বরং এটি একটি সুশৃঙ্খল বিশ্ব ব্যবস্থার রূপরেখা। যখন আমেরিকা প্রশান্ত মহাসাগরের বুকে সামরিক মহড়া দিয়ে পাকা ধানে মই দিচ্ছে এবং ফিলিপাইনের মাটিতে 17,000 সেনা নামিয়ে উত্তেজনা সৃষ্টি করছে, তখন চীন ধৈর্য ও সাহসের পরিচয় দিচ্ছে। বেইজিং বারবার মনে করিয়ে দিচ্ছে যে বহির্বিশ্বের এই সামরিক উপস্থিতি কেবল অশান্তিই বয়ে আনবে। চীন চায় অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন, যা মার্কিন সামরিক গুন্ডামির সম্পূর্ণ বিপরীত। অনেকে হয়তো ইরান ও চীনের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যেমনটা হরমুজ প্রণালীতে চীনের জাহাজ সান প্রফিট এর ঘটনা নিয়ে রটানো হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, যুদ্ধক্ষেত্রে কৌশলগত পদক্ষেপ এবং বন্ধুত্বের সংজ্ঞা এক নয়। ইরান যদি কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখে, তবে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থে। পশ্চিমা শক্তিগুলো চায় ইরান ও চীনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে, যেন তারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে পারে। কিন্তু দুই দেশের সুদৃঢ় কৌশলগত অংশীদারিত্ব এই প্রোপাগান্ডা ভাঙার জন্য যথেষ্ট। ইরান যখন তার সীমান্তে সতর্ক, তখন চীন পর্দার আড়ালে কূটনীতির মাধ্যমে শান্তি স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি তাদের প্রকৃত বীরত্ব। মার্কিন সাম্রাজ্যবাদ আজ এমন এক অবস্থানে দাঁড়িয়েছে যেখানে তারা মিত্র খুঁজে পেতে হিমশিম খাচ্ছে, অথচ ইরান ও চীন পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে তুলেছে এক নতুন ঐক্য। তাদের এই জোট কেবল একে অপরকে রক্ষা করছে না, বরং উদীয়মান বিশ্বের জন্য একটি পথ প্রদর্শক হয়ে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করেছে সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে আঙুল বাঁকা করতে হয়। যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। ট্রাম্পের স্পষ্ট হুঙ্কার, আমরা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং সামরিক বাহিনীও যুদ্ধের অপেক্ষায় প্রহর গুনছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই আগ্রাসী অবস্থান কেবল কথা লড়াইয়ে সীমাবদ্ধ নেই। তিনি অকপটে জানিয়েছেন, আলোচনা টেবিলে বসার চেয়ে বোমা বর্ষণই তার কাছে এখন অগ্রাধিকার পাচ্ছে। সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের দাবি, মার্কিন সামরিক ভান্ডার এখন গোলা বারুদে কানায় কানায় পূর্ণ। তিনি বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমাদের গোলা বারুদের কোনো অভাব নেই।
হোয়াইট হাউসের এই সামরিক শক্তির বড়াই করার প্রবণতা দেখে মনে হচ্ছে তারা যুদ্ধের জন্য এক প্রকার তাল ঠুকা অবস্থানে রয়েছে। শান্তি চুক্তির চেয়ে সামরিক শ্রেষ্ঠত্ব প্রদর্শনেই যেন বর্তমান মার্কিন প্রশাসনের আগ্রহ বেশি। অন্যদিকে ইরানও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ওয়াশিংটন যদি মনে করে থাকে ইরানকে সহজে কাবু করা যাবে, তবে তারা সাপের লেজে পা দিচ্ছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী ইরান নতুন নতুন সামরিক কৌশলের পাশাপাশি এমন কিছু বিষয় তৈরি করে রেখেছে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। ইরান কোনো মতেই পিছু হটতে রাজি নয়, বরং তারা নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করে যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে। তেহরানের নীতি নির্ধারকদের হুঁশিয়ারি, নতুন কোনো সংঘাত শুরু হলে তা মার্কিন ও ইসরায়েলি বাহিনীর জন্য নরকতুল্য পরিস্থিতির সৃষ্টি করবে। এই সংঘাতের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী, যা বিশ্ব অর্থনীতির জন্য এক অত্যন্ত স্পর্শকাতর জলপথ। এই প্রণালীকে কবজা করা বা মুক্ত রাখা নিয়ে দুই দেশের দৌড়েই টানাটানি চলছে দীর্ঘদিন ধরে। কূটনৈতিক মহলে খবর চাউর হয়েছিল যে ইসলামাবাদে একটি শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে এবং এতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কিন্তু ইরানের সাম্প্রতিক অনীহা এবং দুই দেশের একে অপরের প্রতি অবিশ্বাসের কারণে এই শান্তি আলোচনার ভবিষ্যৎ এখন অগাধ জলে পড়ার মতো অবস্থায় দাঁড়িয়েছে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উস্কানিমূলক কর্মকাণ্ড শান্তি আলোচনার পরিবেশ নষ্ট করেছে। ফলে দীর্ঘস্থায়ী কোনো সমাধানের আশা এখন ক্ষীণ। উভয় পক্ষ যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন বিশ্ব অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে জ্বালানি তেলের দাম যে আকাশচুম্বী হবে তা নিশ্চিত। অনেক বিশ্লেষক মনে করছেন দুই দেশের অতি আক্রমণাত্মক নীতি মূলত ঘোলা জলে মাছ শিকার করার মতো একটি পরিস্থিতি তৈরি করেছে, যেখানে তৃতীয় কোনো পক্ষ এই অস্থিতিশীলতা থেকে ফায়দা লুটতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মিত্র দেশগুলোর কাছে ক্রমাগত এই পরিস্থিতির কান ভারী করার অভিযোগ উঠছে, যাতে ইরানকে বৈশ্বিক রাজনীতিতে একঘরে করা যায়। মার্কিন যুদ্ধ বিমান আর ইরানের ক্ষেপণাস্ত্র, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে বিশ্ব শান্তি। প্রেসিডেন্ট ট্রাম্পের অটল অবস্থান ও তেহরানের পাল্টা হুঁশিয়ারি বুঝিয়ে দিচ্ছে যে আলোচনা ও সংঘাতের মধ্যে যে সূক্ষ্মরেখা ছিল তা ক্রমেই মুছে যাচ্ছে। শেষ মুহূর্তের কোনো নাটকে পরিবর্তন কি বিশ্বকে বড় ধরনের যুদ্ধ থেকে রক্ষা করতে পারে, নাকি বিশ্ববাসী একটি ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে? সময় এখন কেবলই ক্ষণ গণনা করছে। ইরানের সঙ্গে 7 সপ্তাহের সংক্ষিপ্ত সংঘাতের উত্তাপ কিছুটা কমলেও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অন্দরমহলে এখনও রীতিমতো ত্রাহি রব। দেশটির সামরিক বাহিনীর অস্ত্র ভাণ্ডারে থাকা গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ যে পর্যায়ে ঠেকেছে তা যেন অনেকটা অগ্নি পরীক্ষা। আপাত দৃষ্টিতে যুক্তরাষ্ট্রকে অপরাজেয় মনে হলেও ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা CSIS এর সাম্প্রতিক প্রতিবেদন বলছে মার্কিন সামরিক সক্ষমতা বাইরে থেকে শক্ত মনে হলেও ভেতরে সংকট চরমে। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের প্রিসিশন স্ট্রাইক মিসাইলের অন্তত 45% ব্যবহার করে ফেলেছে। কেবল এখানেই শেষ নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার অত্যাধুনিক ব্যবস্থা থার্ড এবং শক্তিশালী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক এখন নিঃশেষ। এছাড়া টমাহক ক্ষেপণাস্ত্রের 30% এবং জয়েন্ট ইয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইলের 20%-এরও বেশি ভাণ্ডার কমে গেছে। যুদ্ধের ময়দানে এই পরিমাণ গোলা বারুদ খরচ কতটা যেন ভস্যে ঘি ঢালার মতো, যা বর্তমান মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নাজুক অবস্থায় ঠেলে দিয়েছে। যুদ্ধের ময়দানে এই পরিমাণ গোলা বারুদ খরচ করাটা যেন ভস্যে ঘি ঢালার মতো, যা বর্তমান মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নাজুক অবস্থায় ঠেলে দিয়েছে। পেন্টাগন যদিও যুক্তরাষ্ট্র উৎপাদন বাড়াতে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে, কিন্তু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা বলছেন এই ঘাটতি পূরণ করা মোটেও সহজসাধ্য নয়। উৎপাদন ক্ষমতা বাড়ানো হলেও এসব অত্যাধুনিক অস্ত্রের সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে 3 থেকে 5 বছর সময় লেগে যেতে পারে। অর্থাৎ আগামী কয়েক বছর যুক্তরাষ্ট্রকে একটি প্রতিরক্ষা ঘাটতির মধ্য দিয়ে যেতে হবে। মার্ক ক্যানসিয়ানের মতো সামরিক বিশ্লেষকদের মতে অতিমাত্রায় গোলাবারুদ ব্যবহার করার ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কাঠামো এখন শাখের করাতের মতো। একদিকে চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের হুমকি মোকাবিলা করা, অন্যদিকে অস্ত্রের মজুদ শূন্য প্রায়। কোনো কারণে এখন নতুন কোনো সংঘাত শুরু হলে মার্কিন বাহিনীকে পড়তে হবে বড় বিপদে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে যুক্তরাষ্ট্রের অস্ত্রের কোনো ঘাটতি নেই এবং সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতি সামলাতে প্রস্তুত। তবে পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়ন ও ট্রাম্পের নিজের অতিরিক্ত অর্থায়নের অনুরোধ, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল ফারাক। ট্রাম্পের দাবি অনেকটা গলাবাজির মতো শোনালেও মাটির বাস্তবতা হলো অস্ত্র ভাণ্ডার এখন পোকায় খাওয়ার মতো জীর্ণ।
ডেমোক্রেট সিনেটর মার্ক ক্যালির ভাষায় এটি এখন একটি জটিল গাণিতিক সমস্যা। আকাশ প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় গোলাবারুদ কোথা থেকে আসবে তা নিয়ে নীতি নির্ধারকদের কপালে এখন চিন্তার ভাঁজ। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল মুখে যাই বলুক না কেন, বাস্তবতা হলো বিশ্বের পরাশক্তি হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের মজুদ ক্ষমতা যে সীমিত তা এই যুদ্ধে স্পষ্ট হয়েছে। অতীতে স্বল্প চাহিদাপত্র দেওয়ার কারণে এখনকার এই হাহাকার। যুক্তরাষ্ট্র কি এখন আদা জল খেয়ে উৎপাদন বাড়ানোর কাজে নামবে, নাকি রথ দেখা ও কলা বেচার মতো করে পরিস্থিতি সামাল দিবে? ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের এই গোলাবারুদ সংকট কেবল একটি সামরিক পরিসংখ্যান নয়, বরং এটি ভবিষ্যতের একটি সতর্কবার্তা। মধ্যপ্রাচ্য থেকে প্রশান্ত মহাসাগর সবখানেই এখন যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। অস্ত্রের মজুদ পুনর্গঠন না হওয়া পর্যন্ত মার্কিন রণকৌশল এখন গায়ে হাওয়া দিয়ে চলার মতো বিলাসিতা করার সুযোগ নেই। মার্কিন রণকৌশলের ভরাডুবির করুণ আর্তনাদ। ৩৮ দিনের অসম লড়াইয়ে ইরান এমন এক রণকৌশল প্রদর্শন করেছে যা দেখে বিশ্বের সামরিক বিশ্লেষকদের আক্কেল গুরুম হওয়ার জোগাড়। পরাশক্তি হিসেবে পরিচিত আমেরিকা যখন ভেবেছিল তারা নিমিষেই ইরানকে ঘুরিয়ে দেবে, তখন বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। এই যুদ্ধে ইরান কেবল একটি দেশ হিসেবে নয়, বরং এক অপরাজেয় নায়কের মূর্তিতে আবির্ভূত হয়েছে, যার বুদ্ধিমত্তার কাছে কুল কিনারা পাচ্ছে না পেন্টাগন। ইরান সম্মুখ সমরে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের গর্বের ধন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর আর টমাহক ক্রুজ মিসাইলগুলো এখন কেবল সংখ্যাতত্ত্বের পাতায় বন্দী। ইরান তার সস্তা ড্রোন আর নিখুঁত নিশানার মিসাইল দিয়ে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে ব্যতিব্যস্ত রেখেছে যে ওয়াশিংটনকে এখন হারির খবর দিতে হচ্ছে। মাত্র ৩৮ দিনে ১২০০ প্যাট্রিয়ট আর ১,০০০ টমাহক খরচ করে মার্কিন ভান্ডার এখন খালি হওয়ার দিকে। ইরানের ড্রোনগুলো যখন ঝাঁকে ঝাঁকে মার্কিন রণতরী আর ঘাঁটির দিকে ধেয়ে গেছে, তখন সেই সস্তা ড্রোন ঠেকাতে লাখ লাখ ডলারের দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পেন্টাগন এখন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এই যুদ্ধের ময়দানে ইরান প্রমাণ করেছে যে কেবল আধুনিক প্রযুক্তিতে আকাশকুসুম কল্পনা করলেই যুদ্ধ জেতা যায় না। তার জন্য চাই অদম্য সাহস আর কৌশলী পরিকল্পনা। মার্কিন সেনারা যখন $৫.৬ বিলিয়ন গোলা বারুদ খরচ করে ভেবেছে তারা বিজয়ী, ইরান তখন ছায়াযুদ্ধের কৌশলে তাদের নাজেহাল করে ছেড়েছে। পেন্টাগন যে ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়া বা চীনের মতো পরাশক্তির জন্য তুলে রেখেছিল, পারস্যের এই বীরদের ঠেকাতেই সেগুলো সব জলবৎ তরলং হয়ে গেছে। ১১০০টি JASSM-ER ক্ষেপণাস্ত্রের অপচয় প্রমাণ করে ইরানের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে মার্কিনীদের জন্য ছেলে খেলার মতো সহজ নয়। যেখানে প্রতিদিন $1 বিলিয়ন খরচ করে আমেরিকা এখন দেউলিয়া হওয়ার পথে, সেখানে ইরান অত্যন্ত শান্ত মাথায় তাদের তুরুপের তাসগুলো খেলছে। আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা এখন তিলকে তাল করার দম্ভ থেকে সরে এসে কংগ্রেসের কাছে হাত পাচ্ছে। সিনেটের সশস্ত্র সেবা কমিটির প্রধান জ্যাক রিড যখন এই ঘাটতি পূরণে বছরের পর বছর সময়ের কথা বলছেন, তখন তেহরানের ঘরে বইছে বিজয়ের হাওয়া। ইরান কেবল নিজের ভূমি রক্ষা করেনি, বরং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ভারসাম্যের ভিত নাড়িয়ে দিয়েছে। ইউরোপ ও এশিয়া থেকে অস্ত্র সরিয়ে এনেও যখন ইরানের অগ্রযাত্রা রোখা যাচ্ছে না, তখন বোঝাই যায় যে পারস্যের এই বীরেরা কতটা শক্ত ইটের জবাব পাটকেলে দিতে জানে। এই পরিস্থিতি নিয়ে জ্যাক রিড গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এখন যে গতিতে অস্ত্র ব্যবহার ও উৎপাদন হচ্ছে তাতে ঘাটতি পূরণ করতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই কারণেই পেন্টাগন অতিরিক্ত অর্থের জন্য কংগ্রেসের কাছে আবেদন করেছে। তবে প্রশ্ন উঠছে, মার্কিন প্রতিরক্ষা শিল্প এত দ্রুত এই বিপুল পরিমাণ দামি অস্ত্র তৈরি করতে পারবে কিনা। এই যুদ্ধ আরেকটি বড় দুর্বলতাও সামনে এনে দিয়েছে। দেখা যাচ্ছে তুলনামূলক সস্তা ড্রোন বা সাধারণ হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পদ্ধতি দীর্ঘমেয়াদে টেকসই নয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞ মার্ক এফ ক্যানসিয়ান সতর্ক করে বলেছেন, যুদ্ধ শুরুর আগেই অনেক গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ কম ছিল, আর এখন তা আরও বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আধুনিক যুদ্ধাস্ত্রের ঝংকারে যখন আকাশ প্রকম্পিত, তখন ইরান তার সীমিত সম্পদ ও নিজস্ব মেধার সমন্বয়ে যে প্রতিরোধ গড়ে তুলেছে তা বিশ্ব রাজনীতির সমীকরণকে এক নিমিষে বদলে দিয়েছে। ইরান যেন আজ মরার ওপর খাড়ার ঘা উপেক্ষা করে যুদ্ধের ময়দানে অজেয় এক নায়কের আসনে বসে আছে। অনেকেই প্রশ্ন তুলছেন ইরানের হাতে থাকা চীনা প্রযুক্তির অস্ত্রের কার্যকারিতা নিয়ে, কিন্তু রণাঙ্গনের বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরান কেবল চীনা অস্ত্র ব্যবহার করছে না, বরং সেই প্রযুক্তির সাথে দেশীয় মেধার মিশেলে এমন এক ব্যবস্থা গড়ে তুলেছে যা শত্রুর জন্য এক গোলকধাঁধা।
যুক্তরাষ্ট্রের F-15 বা A-10 যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনা প্রমাণ করে যে ইরান কেবল সংখ্যায় নয় বরং কৌশলে শত্রুর হাটে হাড়ি ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। তাদের এই সাফল্য কোনো কাকতাল নয়, এটি বছরের পর বছর ধরে চলা কঠোর যুদ্ধের প্রস্তুতির ফসল। যখন শত্রুপক্ষ আলিয়ার পেছনে ছোটার মতো আকাশ দখলের স্বপ্নে বিভোর, তখন ইরান তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তাদের আকাশপথ বা সমুদ্রপথ দখল করা মোটেও গাছের কাঁঠাল গোফের তেল নয়। সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি ঘটছে হরমুজ প্রণালীতে। ইরান সেখানে একাই যে ছড়ি ঘোরাচ্ছে তা দেখে বিশ্ব অর্থনীতিতে রীতিমতো কম্পন উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশমুখী শক্তি থাকা সত্ত্বেও সমুদ্রের এই সংকীর্ণ পথে তারা ইরানের কবজা থেকে বেরিয়ে আসতে পারছে না। এটি কেবল সামরিক শক্তি নয়, এটি এক কৌশলগত জয়। ইরান তাদের সীমাবদ্ধতাকে শক্তিতে রূপান্তর করেছে। যখন একটি আধুনিক রাডার ব্যবস্থা অকেজো হয়ে পড়ে, ইরান তখন গেরিলা কায়দায় ছোট ছোট মিসাইল আর ড্রোন দিয়ে সেই ঘাটতি পূরণ করে। এই যে দ্রুত অভিযোজন ক্ষমতা, তাই ইরানকে যুদ্ধের ময়দানে ৯-৬ করার সুযোগ দিচ্ছে না। অনেকেই মনে করেছিলেন প্রথম আঘাতে ইরানের সামরিক কাঠামো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু ইরান প্রমাণ করেছে যে তারা কাগজের বাঘ নয়। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা মিসাইল নেটওয়ার্ক হয়তো নিখুঁত নয়, কিন্তু তা শত্রুর জন্য গোদের ওপর বিস্ফোরা হিসেবে কাজ করছে। তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রেখেছে, যা বড় বড় পরাশক্তির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা কেবল রক্ষা করছে না, বরং পাল্টে আক্রমণ করে শত্রুর অর্থনৈতিক ও সামরিক দম্ভকে ধুলায় মিশিয়ে দিচ্ছে। যুদ্ধের ময়দানে ইরান কেবল একটি পক্ষ নয়, বরং তারা এক নতুন রণকৌশলের প্রবর্তক। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো আধুনিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নানাবিধ চাপের মুখেও ইরান যেভাবে মাথা উঁচু করে লড়াই করে যাচ্ছে, তা ইতিহাসের পাতায় এক বীরত্ব গাথা হয়ে থাকবে। তারা দেখিয়ে দিয়েছে যে প্রযুক্তির চেয়েও বড় অস্ত্র হলো ইচ্ছা শক্তি এবং উদ্ভাবন। ইরান আজ আর কেবল কোনো আঞ্চলিক শক্তি নয়, বরং বিশ্ব সাম্রাজ্যবাদের দম্ভ ভাঙার এক অনন্য প্রতীক। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, ইরানের এই অকুতোভয় অবস্থান প্রমাণ করে যে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সাহসটাই আসল জয়। ইরান সত্যি অপরাজেয় বীর। আগুনের পাখি জেগে উঠছে, ইরানের হাজার অস্ত্রের গর্জন। পারস্য উপসাগরের নীল জলে এখন শীতল বাতাস বইছে, কিন্তু এই শান্তি যে ঝড়ের আগের নীরবতা, তা বুঝতে কোনো সমরবিদ লাগে না। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 3টি বিমানবাহী রণতরী নিয়ে ইরানের দরজায় দাঁড়িয়ে ভয় দেখানোর খেলায় মেতেছে। অন্যদিকে তেহরান নিজের ঘর গুছিয়ে ঠান্ডা মাথায় বলছে, আমাদের আঙুল ট্রিগারে আছে। এই হলো ইরান, চাপের মুখে হাঁটু গেড়ে বসার নাম, যার অভিধানে কোনোদিনও ছিল না, আজও নেই। দীর্ঘ 25 বছরের অক্লান্ত পরিশ্রম, ঘাম আর মেধার ফসল আজ ইরানের সামরিক বহরে সারি সারি সাজানো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক সাফ জানিয়ে দিয়েছেন, ইহুদিবাদীদের ঘায়েল করতে 1000 ধরনের অস্ত্র প্রস্তুত রয়েছে। 9000 কোম্পানির নিরলস পরিশ্রমে গড়া এই অস্ত্র ভাণ্ডার কোনো ফাঁকা হুমকির বুলি নয়। এ হলো বাস্তবের শক্ত জমিনে দাঁড়িয়ে বলা দৃঢ় প্রতিজ্ঞার কথা। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি এই তথ্য নিশ্চিত করেছে, যা পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। সম্প্রতি IRGC প্রকাশ করেছে একটি চোখ ধাঁধানো ভিডিও, যেখানে সুশৃঙ্খল সারিতে দাঁড়িয়ে আছে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের বিশাল বহর। ট্রাম্প ও নেতানিয়াহুর বুকে কাঁপুনি ধরাতে এই ভিডিও যেন এক নীরব কিন্তু শক্তিশালী বার্তা। এসব অস্ত্র শুধু প্রদর্শনীর জন্য তৈরি হয়নি, সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝেও থেমে থাকেনি ইরানের অস্ত্র কারখানার চাকা। অর্থাৎ যুদ্ধের দাবানলেও ইরানের কারিগরি মনোবল ও উৎপাদন সক্ষমতা এতটুকু টলেনি, বরং আরও বেগ পেয়েছে। সাম্প্রতিক সামরিক আগ্রাসনে ইরানের কোমর ভেঙে দেওয়ার স্বপ্ন দেখেছিল ইসরায়েল ও তার মার্কিন পৃষ্ঠপোষক, কিন্তু মাঠের ফলাফল বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। সেই পায়তারায় এক প্রকার মুখ থুবড়ে পড়েছে তারা। পাখির পালক গেছে হয়তো, কিন্তু পাখি মরেনি, বরং আরও শানিত ডানায় ইরান এখন প্রস্তুত পরবর্তী ঝাঁপের জন্য। IRGC তার সাম্প্রতিক বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়েছে, পুনরায় আগ্রাসন চালানো হলে পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে একযোগে কঠোর পাল্টা হামলা চালানো হবে। এ কোনো আবেগের কথা নয়, এ হলো সুনির্দিষ্ট রণকৌশলের ঘোষণা। ট্রাম্প নেতানিয়াহুর যৌথ চাপের কৌশল মূলত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানকে সমঝোতার টেবিলে বসাতে চায়। পারস্য উপসাগরে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করে সামরিক চাপ তৈরির এই কুটোচাল নতুন কিছু নয়, কিন্তু তেহরান বারবার স্পষ্ট করে দিচ্ছে, ভয় দেখিয়ে তাদের কাছ থেকে কোনো ছাড় আদায় সম্ভব নয়।
যে জাতি দশকের পর দশক নিষেধাজ্ঞা ও অবরোধ সহ্য করেও নিজের পায়ে দাঁড়িয়ে নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র বানিয়েছে, সে জাতিকে রণতরীর শাড়ি দেখিয়ে ঘরে ঢোকানো এ যেন বাঘকে খাঁচায় পড়ার স্বপ্ন দেখার সমান। এই উত্তপ্ত সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে চীন। হরমুজ প্রণালীতে ইরানের পতাকাবাহী তুস্কা জাহাজ আটকের ঘটনায় মার্কিন প্রশাসন দাবি করছে জ্বালানি তেলের বিনিময়ে চীন ইরানকে দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রী ও মিসাইল তৈরির রাসায়নিক পদার্থ সরবরাহ করছে। স্বয়ং ট্রাম্প বিষয়টি উল্লেখ করে জানিয়েছেন, এটি আমেরিকার জন্য মোটেও সুসংবাদ নয়। তবে বেইজিং পুরো অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ইরানের সাথে চীনের স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্কে তৃতীয় পক্ষের নাক গলানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওয়াশিংটনের আকাশে এখন যুদ্ধের মেঘের চেয়েও ঘনীভূত ধোঁয়াশা। ইরান সংঘাতের প্রকৃত ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে উঠে আসছে গুরুতর অভিযোগ। প্রশাসন যেন কোনো ঢাক গুড়গুড় নীতি নিয়ে এগোচ্ছে, যেখানে তথ্যের স্বচ্ছতা তলানিতে। একদিকে সিজফায়ার বা যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে রণক্ষেত্রে প্রাণহানি ও আহত হওয়ার সংখ্যা নিয়ে লুকোচুরি, সব মিলিয়ে এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে হোয়াইট হাউস। পেন্টাগনের তথ্যে অসামঞ্জস্যতা যেন মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির সময় নিহতের সংখ্যা ছিল ৩৮৫, যা পরে বেড়ে ৪২৮ হয়েছিল। কিন্তু হঠাৎ করে কোনো ব্যাখ্যা ছাড়াই ১৫ জন আহতের নাম তালিকা থেকে মুছে ফেলা হলো। সংখ্যাটা নেমে এলো ৪১৩-তে, এরপর আবার ৪১১। এই যে সংখ্যার ক্রমাগত হেরফের, তা সাধারণ মানুষের কাছে আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছু নয়। কর্মকর্তারা এর কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারছেন না, বরং দায়সারা উত্তর দিচ্ছেন। মনে হচ্ছে প্রশাসন যুদ্ধের ভয়াবহতাকে সাধারণ মানুষের কাছে ধামাচাপা দেওয়ার এক পরিকল্পিত ছক কষছে। কেবল সংখ্যা নয়, যুদ্ধের প্রকৃত চিত্রটি আড়াল করার অভিযোগ উঠছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড জাহাজের অগ্নিকাণ্ডে ২০০-র বেশি নাবিক আহত হলেও সেই তথ্য সরকারি খাতায় নেই। এছাড়া ইউএসএস আব্রাহাম জাহাজের ঘটনার তথ্য চেপে যাওয়া হয়েছে। সমালোচকদের মতে প্রশাসন একটি নিয়ন্ত্রিত আখ্যান তৈরি করছে, যা প্রকৃত মানবিক ক্ষয়ক্ষতির চিত্রকে লেজে গোবরে করে ফেলেছে। এই অস্বচ্ছতা কেবল রাজনৈতিক বিতর্কই বাড়াচ্ছে না, বরং প্রশাসনের প্রতি জনগণের আস্থাকেও তলানিতে নামিয়ে এনেছে। শুধু হতাহতের সংখ্যাই নয়, বড় ধরনের সংকটে পড়েছে মার্কিন সামরিক অস্ত্র ভাণ্ডারও। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ইরান অভিযানে মার্কিন বাহিনীর প্রেসিশন স্ট্রাইক মিসাইলের ৪৫%, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও থার্ড মিসাইলের অর্ধেকই শেষ হয়ে গেছে। এটি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, ভবিষ্যতে চীনের মতো বড় কোনো প্রতিপক্ষের মোকাবিলায় আমেরিকার জন্য সাপে নেউলে সম্পর্কের মতো বিপদ ডেকে আনতে পারে। ডোনাল্ড ট্রাম্প অবশ্যই এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। তিনি বলছেন, মার্কিন মিসাইলের কোনো অভাব নেই, যেন তার কাছে অস্ত্র যোগানোর কোনো আলাদিনের চারাক আছে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। ২০২৭ সালের জন্য $১.৫ ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব এবং জেনারেল মোটরস বা ফোর্ডের মতো বেসামরিক কোম্পানিকে অস্ত্র উৎপাদনে জড়ানোর উদ্যোগ এটাই প্রমাণ করে যে সংকট অন্ধকার গলি থেকে বেরিয়ে এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসন এখন মরিয়া হয়ে অস্ত্র ভাণ্ডার পুনর্গঠনে নেমেছে। যুদ্ধের দামামা বাজলেই কি সত্যকে শাখের করাত বানাতে হবে? একদিকে যেমন ট্রাম্প প্রশাসন শান্তির কথা বলছে, অন্যদিকে তাদের কৌশলগত ত্রুটিগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে। জনসম্মুখে স্বচ্ছতার অভাব কেবল বিশ্ব রাজনীতিতে অস্থিরতা বাড়াচ্ছে না, বরং দেশটির অভ্যন্তরীণ আস্থার সংকটকেও প্রকট করছে। ইরান সংঘাতের এই পরিণতির দিকে তাকিয়ে এখন বিশ্ববাসী, শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন কি পুরো সত্যটা স্বীকার করবে, নাকি এই লুকোচুরি শেষ পর্যন্ত ওয়াশিংটনে গেল রব তুলবে? আকাশে হারল আমেরিকা। তেহরানের আকাশে তখনও বোমার ধোঁয়া, কিন্তু সেই ধোঁয়া শুধু একটি যুদ্ধের নয়, একটি যুগের। ইরান যুদ্ধ শুরু হয়েছিল মাটিতে, শেষ হলো আকাশে। আর সেই আকাশে আমেরিকার যে একচ্ছত্র রাজত্ব ছিল, তা পড়ল প্রথম মরচে। দশকের পর দশক ধরে পৃথিবীর কক্ষপথ ছিল যেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব উঠোন। প্ল্যানেট ল্যাবস আর ভেন্টরের মতো কোম্পানিগুলো প্রতিদিন পৃথিবীর প্রতিটি কোণের ছবি তুলত। সেনা সমাবেশ, বোমার ক্ষয়ক্ষতি, গণবিধ্বংসী কর্মকাণ্ড, কিছুই লুকানো ছিল না তাদের চোখ থেকে। সাংবাদিক থেকে গোয়েন্দা বিশ্লেষক, সাহায্য সংস্থা থেকে যুদ্ধ গবেষক, সবাই নির্ভর করত এ হাই রেজলিউশন ছবির উপর।
আর সেই ছবির চাবিকাঠি ছিল ওয়াশিংটনের হাতে। কিন্তু মার্চ 2026-এ সেই চাবি হঠাৎ ঘুরে গেল। প্ল্যানেট ল্যাবস ঘোষণা দিল মধ্যপ্রাচ্যের স্যাটেলাইট ছবি এখন 14 দিন দেরিতে মিলবে, আগে যেখানে লাগতো মাত্র 4 দিন। কারণ হিসেবে বলা হলো জাতীয় নিরাপত্তা, বললেই হলো। এক সপ্তাহ না যেতেই আরও বড় ঘোষণা এলো, ইরান ও আশেপাশের সংঘাত সংশ্লিষ্ট এলাকার কোনো ছবি আর প্রকাশ পাবে না। ভেন্টোরও একই পথ ধরল, পর্দা টেনে দিল সাংবাদিক, গবেষক, সাহায্য সংস্থা, সবাই হঠাৎ অন্ধকারে। কিন্তু পৃথিবী থেমে থাকেনি। এক দরজা বন্ধ হলে মানুষ জানালা খুঁজে। ইউরোপের ইয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস আর ইউরোপীয় মহাকাশ সংস্থার দিকে মুখ ফেরালো অনেকে, কারণ তারা ওয়াশিংটনের ফরমানে ক্যামেরা বন্ধ করে না। আর চীন, বেজিং তো বহু আগে থেকেই নিজের জাল বুনছিল। রিজার্ভেশন আর চ্যাংগুয়ান স্যাটেলাইট টেকনোলজি মিলিয়ে চীন এখন এমন এক নেটওয়ার্ক দাঁড় করিয়েছে যেখান থেকে প্রতিদিন পৃথিবীর যে কোনো কোণের একাধিক হাই রেজলিউশন ছবি তোলা সম্ভব। মহাকাশ বিশ্লেষক অ্যাড্রিয়ান নরিসাফ বললেন, সামরিক স্যাটেলাইটে আমেরিকা এখন এগিয়ে, কিন্তু বাণিজ্যিক আর্থ অবজারভেশন এখন চারদিকে ছড়িয়ে পড়েছে। কয়েক বছর আগেও চীনের হাতে উপযুক্ত প্রযুক্তি ছিল না। আজ তারা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নিজেই তার মিত্রদের সতর্ক করছে, চীনা স্যাটেলাইট সেবা ব্যবহার করো না, না হলে সব চলে যাবে বেইজিংয়ের হাতে। কিন্তু এই সতর্কতার মধ্যেই লুকিয়ে আছে বড় স্বীকারোক্তি, একাধিপত্য আর নেই। নরিস ভবিষ্যৎবাণী করেছেন, আগামী 5 বছরে ইউরোপ, এশিয়া আর মধ্যপ্রাচ্য থেকে আরও হাজারটি স্যাটেলাইট মহাকাশে উঠবে। প্রতিযোগিতা যত বাড়বে, একক নিয়ন্ত্রণ তত কঠিন হয়ে পড়বে। 20 বছর আগে যা ছিল পুরোপুরি আমেরিকার কবজায়, 10 বছর আগেও যা ভাগ করত কেবল ইউরোপ, সেই আকাশ এখন সবার। ইরান যুদ্ধ তথ্যের লড়াইয়ে একটি মৌলিক সত্য উন্মোচন করে দিয়েছে। ছবি হয়তো বাণিজ্যিক, কিন্তু সেই ছবি কে দেখবে তা এখনও রাজনৈতিক। বিশ্বের সাংবাদিক আর গবেষকদের জন্য শিক্ষাটি করা, এক দেশের স্যাটেলাইট ইকোসিস্টেমের ওপর ভর করে থাকলে যে কোনো দিন মাটি সরে যেতে পারে। একদিন যে আকাশ ছিল ওয়াশিংটনের নিজস্ব উঠোন, সেই আকাশ এখন বহু জনের। ইরান যুদ্ধ মাটিতে যাই করে মহাকাশে যে পরিবর্তনের বীজ বুনে দিয়ে গেছে, তার কোনো যুদ্ধবিরতি নেই। যুদ্ধের আগুন যখন পুরোদমে জ্বলছে, তখন কেউ ভাবেনি ছাই থেকে ফিনিক্স উঠবে, কিন্তু ইরান ঠিক সেটাই করে দেখাচ্ছে। আমেরিকা আর ইসরায়েলের বোমা যখন ইরানের মাটি চুরমার করছিল, তখন তেহরানের কৌশলবিদরা চুপচাপ এঁটে বসলেন হরমুজ প্রণালীর মুখে, সেই সরু গলা, যে গলা দিয়ে পৃথিবীর তেলের শিরা বয়ে চলে। ইরান প্রণালীটি সম্পূর্ণ বন্ধ করে দিল, যে কোনো জাহাজকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি দিয়ে। তারপর ধীরে ধীরে বেরিয়ে এলো আসল চাল, বন্ধ রাখার চেয়েও ভয়ঙ্কর এক অস্ত্র, টোল বুথ। ঘুঁটে সাজানো হয়ে গেছে। চীন, জাপান, ভারত, পাকিস্তান, গ্রিস, মালয়েশিয়া, মিশর, একে একে দেশগুলো ইরানের টোল দিতে শুরু করলো। আর আমেরিকার সামরিক বাহিনী এটা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়ে গেল। পান্ডোরার বাক্স খুলে গেছে, এখন বন্ধ করা আর সম্ভব নয়। ইরান এখন দাবি তুলেছে হরমুজে তার সার্বভৌম কর্তৃত্ব চিরস্থায়ীভাবে স্বীকার করতে হবে। প্রতিটি জাহাজের কাছ থেকে $20 লাখ টোল আদায় করতে চায় ইরান, যা প্রতি ব্যারেল তেলে মোটামুটি $1 সমতুল্য। শুনতে সামান্য লাগে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে বিশ্ব ব্যবস্থা ওলটপালট করার ফন্দি। সৌদির মসনদ টলমল। বিশ্বের মোট স্পেয়ার তেল উৎপাদন সক্ষমতার 50 থেকে 60% নিয়ন্ত্রণ করে সৌদি আরব, আর বৃহত্তর গালফ কোঅপারেশন কাউন্সিল নিয়ন্ত্রণ করে 80 থেকে 95%। এই ক্ষমতার পুরোটাই নির্ভর করে হরমুজ দিয়ে তেল বের করতে পারার উপর। ইরান যদি হরমুজের চাবি পায়, তাহলে সৌদি আরবের বিশ্বের কেন্দ্রীয় তেল ব্যাংক তকমাটা রাতারাতি ইরানের দখলে চলে যাবে। তেলের দাম বাড়াতে বা কমাতে চাইলে ইরান শুধু হরমুজ দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারের সংখ্যা বাড়িয়ে কমিয়ে দিলেই হবে। সৌদি রাজার যা ক্ষমতা, তা ইরানের আয়াতুল্লাহর হাতে চলে যাবে। এ এক মহা পট পরিবর্তন, ইতিহাসের আয়না। এই গল্প নতুন নয়। 15 শতক থেকে 19 শতকের মাঝামাঝি পর্যন্ত ডেনমার্ক ওরেসুন্ড প্রণালীতে সাউন্ড ডিউজ নামে টোল আদায় করে রাজকোষ ভরিয়েছিল। এই আয় একসময় দেশটির মোট আয়ের 2/3 পর্যন্ত উঠেছিল। বাইজেন্টাইন থেকে অটোমান, পর্তুগিজ থেকে ডাচ, সবাই সমুদ্রপথে টোল বসিয়ে ফুলে ফেঁপে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা সেই যুগের ইতি টেনেছিল। নিজের নৌবাহিনী দিয়ে সমুদ্রপথ উন্মুক্ত রেখে গড়েছিল এক নতুন বিশ্ব ব্যবস্থা, প্যাক্স আমেরিকানা। এই ব্যবস্থাই বৈশ্বিকায়ন, আন্তর্জাতিক বাণিজ্য এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সারা বিশ্বে সম্পদের ঊর্ধ্বমুখী যাত্রাকে সম্ভব করেছিল। ইরান এখন সেই ভিত্তিতে আঘাত করছে। ইরান যদি হরমুজের টোল বুথ বসাতে পারে, তাহলে ডেনমার্ক বাল্টিক সাগরে সাউন্ড ডিউজ ফিরিয়ে আনবে না কেন? তুরস্ক বসফরাসে ভারী শুল্ক বসাবে না কেন?
মালাক্কা প্রণালীতে টোল চাপবে না কেন? ইরান আজ বিশ্বমঞ্চে নায়কের আসনে বসে গেছে, বোমা খেয়েও নিষেধাজ্ঞা সহ্য করে। হরমুজের তালা এখন তাদের হাতে। প্রশ্ন হলো, ট্রাম্পের আমেরিকা কি সেই চাবি কেড়ে নেওয়ার সাহস রাখে, নাকি ইতিহাসের পাতায় লেখা হবে এইভাবেই শেষ হয়েছিল আমেরিকার শতাব্দীর শাসন?